চাঞ্চল্যকর এক খবর, ইউনূস ও তারেক রহমানের দেউলিয়া চালে জ্বালানি খাতের এক মহাবিপর্যয় নেমে এসেছে। আমিনুল হক পলাশের বিস্ফোরক প্রতিবেদন নর্থ ইস্ট নিউজে যা প্রকাশিত হয়েছে, সেখানে তুলে আনা হয়েছে কিভাবে ২৫০০ কারখানা বন্ধ, ৪ কোটি বেকারের হাহাকার, মার্কিন কোম্পানি গুনভরকে ১৮০ কোটি টাকা বেশি দেওয়ার মেঘা জালিয়াতি এবং সামিটের এফএসআরইউ বাতিলের ভয়াবহ পরিণতি। বাংলাদেশের অর্থনীতি আর সাধারণ মানুষের পেটে লাথি, সরাসরি লাথি মেরে দেশকে যে চরম অন্ধকারের খাদে ফেলে দেওয়া হয়েছে, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ এর সাম্প্রতিক অনুসন্ধানী নথিপত্র সেই অন্ধকারের পিছনের আসল কারিগরদের থলের বিড়াল থেকে বের করে নিয়ে এসেছেন। আজকের প্রতিবেদনের শিরোনামটা একটু শুনুন। ইউনূস ও তারেকের ব্যয়বহুল জুয়া বাংলাদেশকে গ্যাসের সংকটময় পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। দর্শক, নর্থ ইস্ট নিউজের সেই হেডিংটা আপনারা দেখছেন, যেখানে বলা হচ্ছে ইউনূস অ্যান্ড তারেকস কস্টলি গেম্বল লিভস বাংলাদেশ রানিং আউট অফ গ্যাস। এবং এখানে আমিনুল হক পলাশ স্পষ্টভাবে বলছেন যে বিষয়টা বর্তমানে বাংলাদেশের ২৫০০-র বেশি ছোট বড় শিল্প কারখানা আর গার্মেন্টস পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পবিত্র আমানত বলে যাদের ভবিষ্যৎ গড়ার কথা ছিল, সেই শিক্ষিত বেকারের সংখ্যা এখন প্রায় ৪ কোটিতে পৌঁছেছে। দেশের একাধিক উপজেলায় দিনে ১৮ ঘন্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। ৬টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে ৫টি গ্যাসের অভাবে বন্ধ হয়ে পড়েছে, যার ফলে দেশের প্রয়োজনীয় সব চাহিদার ৮০% এখন আমদানির উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ গ্যাস সংকট কি নিছকই কোনো দৈব দুর্ঘটনা, নাকি সাবেক বাটপার ইউনূসের অন্তর্বর্তী শাসনের কালীন শাসন বা প্রশাসন এবং বর্তমান তারেক রহমানের নির্বাচিত সরকারের একের পর এক আত্মঘাতী অদূরদর্শী জুয়ার মাসুল গুনছে পুরো জাতি? মহেশখালীর এফএসআরইউতে ১৫ মিনিটের অগ্নিকাণ্ড কিভাবে পুরো দেশকে পঙ্গু করে দিল? কেন আওয়ামী লীগ সরকারের আমলে চূড়ান্ত হওয়া সামিট গ্রুপের তৃতীয় এসএফআরইউ এবং এলএনজি আমদানি চুক্তির রাজনৈতিক প্রতিহিংসায় বাতিল করা হয়েছিল? আর এক্সিলারেট এনার্জির ডাব্বা মারার পরও কেন মার্কিন কোম্পানি গুনভোর্কের কাছ থেকে ১৮০ কোটি টাকা বেশি দামে এলএনজি কেনার ব্যবস্থা অনুমোদন হলো? আজকের ভিডিওতে আমরা আমিনুল হক পলাশের বিস্ফোরক তথ্য উপত্য ধরে প্রমাণ করব কিভাবে বিদেশিকে সন্তুষ্ট করতে গিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে বলির পাঠানা বানানো হয়েছে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এদের মুখোশ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসুন আমরা নিরেট সংখ্যা দিয়ে একটু জ্বালানির সংকটের আসল ভয়াবহতাটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে প্রতিদিনের মোট চাহিদা কত সেটা কি যে আপনারা জানেন কিনা? প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। অথচ আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো বর্তমানে প্রতিদিন সরবরাহ করতে পারছে ১৬০০ থেকে ১৭০০ মিলিয়ন ঘনফুট, যা দিন দিন আরো কমছে। ২০১৭ সালে দেশীয় উৎপাদন যেখানে ছিল ২৭০০ মিলিয়ন ঘনফুট, সেখানে সরবরাহ ও চাহিদার গ্যাপ মেটাতে আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে প্রথম এলএনজি আমদানি শুরু করেছিল। কাতার এনার্জি, ওমানের ওকিও ট্রেডিং এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে আমদানিকৃত গ্যাস মহেশখালী দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে রিগ্যাসিফিকেশনের মাধ্যমে করে জাতীয় গ্রিডে প্রতিদিন ১০৫০ মিলিয়ন ঘনফুট যোগ হতো। কিন্তু ২১শে জুলাই ২০২৬ তারিখে কি ঘটলো একটু শুনুন আপনারা। মহেশখালীর উপকারে এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে হঠাৎ করে আগুন ধরে গেল। স্থাপনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়া সত্ত্বেও মাত্র ১৫ মিনিট ধরে সেখানে আগুন জ্বলতে থাকলো এবং পাওয়ার কন্ট্রোল ও ইনস্ট্রুমেন্টসের কেবল পুড়ে অকেজো হয়ে গেল। ফলাফল কি হলো? ১০৫০ মিলিয়ন ঘনফুটের আমদানিকৃত সরবরাহ সোজা কমে ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে এলো। বর্তমানে দেশে ৩৮০০ মিলিয়ন ঘনফুটের চাহিদার বিপরীতে পাচ্ছে মাত্র ২১০০ ঘনফুট। অর্থাৎ চাহিদার অর্ধেকের কাছাকাছি গ্যাস নিয়ে পুরো দেশ আসলে ধুঁকছে। এর প্রত্যক্ষ মাশুল আসলে কারা দিচ্ছে? গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রামের ২৫০০টির বেশি মিল কারখানা আজ স্তব্ধ এবং বন্ধ। মালিকেরা আন্তর্জাতিক ক্রয়দেশ বা অর্ডার বাতিল করছেন, কারখানা লে অফ করছেন। ফলে কাজ হারিয়ে রাস্তায় নামছে লক্ষ লক্ষ শ্রমিক, আর শিক্ষিত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটিতে। সার কারখানা বন্ধ থাকায় আগামী কৃষি মৌসুমে কৃষকরা যখন সার পাবে না, তখন খাদ্য উৎপাদন ধ্বংস হয়ে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে তার দায় আসলে কে নিবে? সেই প্রশ্ন আপনাদের কাছে আমরা রেখে যাচ্ছি। বন্ধুরা, মহেশখালীর অগ্নিকাণ্ডকে কেবল একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যেত, যদি না তৎকালীন ও বর্তমান সরকার জেনে শুনে ব্যাকআপ বা বিকল্প ব্যবস্থাটিকে
কেটে ফেলে দিত। আমিনুল হক পলাশ তার নথিপত্রে উন্মোচন করেছেন আসল সত্য। ২০২৪ সালের মার্চ মাসে আওয়ামী লীগ সরকার জরুরি ভিত্তিতে মহেশখালীতে তৃতীয় একটি এসএফআরইউ স্থাপনের জন্য সামিট গ্রুপের সাথে চুক্তি করেছিল। এটি জাতীয় গ্রিডে প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ করত। সামিট ইতিমধ্যেই প্রয়োজনীয় জাহাজ কিনে ফেলেছিল, চীনে ডকইয়ার্ডে বুক করেছিল, যন্ত্রপাতি সরঞ্জাম সংগ্রহ করেছিল। ২০২৪ সালের নভেম্বর ডিসেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে সামুদ্রিক শান্ত মৌসুমে এটি চালু হওয়ার কথা ছিল। যদি সেই তৃতীয় টার্মিনালটি আজ চালু থাকতো, তবে এক্সিলারেট এনার্জির টার্মিনাল পুড়ে গেলেও দেশের পুরো শিল্প খাত এভাবে অচল হতো না। এক ফোঁটাও গ্যাসের সংকট তৈরি হতো না। কিন্তু ইউনূসের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন প্রশাসন ২০২৪ সালের ২০২৪ সালের অক্টোবরে ক্ষমতায় এসে বা আগস্টে ক্ষমতায় এসে চরম তুলুগ্গি কারবার এবং কায়দায় যে কাজটা করলো সেটা হচ্ছে এই সামিটের সেই চুক্তিটি কিন্তু তারা বাতিল করে দিল এক তুগলকি কারবার করে। তারা বাহানা দিল তৃতীয় এসএফআরইউ এর কোনো প্রয়োজন নেই। দরপত্রে সমস্যা ছিল, অথচ সেই সামিট ২০১৯ সাল থেকে সফলভাবে আরেকটি এসএফআরইউ পরিচালনা করে আসছে, যা আজকের এই বিপর্যয়ের মুহূর্তে দেশের একমাত্র অবশিষ্ট লাইফলাইন হয়ে টিকে আছে। এখানে কি শেষ? সরকারের ২০২৫ সালের সেপ্টেম্বরের সামিটের এলএনজি আমদানি চুক্তিও বাতিল করলো। এই বলে বাতিল করলো যে যেহেতু তৃতীয় টার্মিনাল নেই, তাই এলএনজি আমদানি করার দরকার নেই। চিন্তা করেন, প্রথমে টার্মিনাল নির্মাণ বাতিল করলো, তারপর টার্মিনাল নেই অজুহাত দেখিয়ে গ্যাস আমদানি বন্ধ করে দিল। এই অপকৌশল কি দেশের অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার শামিল নয়? দর্শক, আপনারা খেয়াল করেন যে বাটপার ইউনূস কত বড় বাটপারি করে এই দেশটাকে তিলে তিলে বা বিভিন্নভাবে, এমন কোনো উপায় নাই যে উপায়ে সে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে নাই। বন্ধুরা, এবার আসুন নজিরবিহীন আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য কেলেঙ্কারির সবচেয়ে বিস্ফোরক অধ্যায়। অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে বা বাটপার ইউনূসের সময় যুক্তরাষ্ট্রের সাথে তথাকথিত বাণিজ্য ব্যবস্থার অংশ হিসেবে এক্সিলারেট এনার্জির সাথে ১৫ বছরের বর্ধিত এলএনজি চুক্তি করা হয়েছিল, যেখানে ২০২৬ সালে ১২টি কার্গো আসার কথা ছিল, কিন্তু ২০২৬ সালে ফেব্রুয়ারির মধ্যে মাত্র ২টি কার্গো পাঠিয়েছে মার্কিন কোম্পানিটি। হরমুজ প্রণালী দোহাই দিয়ে ফোর্স মেজিউর অনিবার্য পরিস্থিতি দেখালো এবং জারি করে এই ফোর্স মেজিউর জারি করে হাত ধুয়ে ফেললো। তারা আর ১ কিউবিক গ্যাসও কিন্তু তারা দিতে পারবে না। এখন সাধারণ বুদ্ধি কি বলে সেটা একটু ভাবেন। যে কোম্পানি আপনাকে বিপদে ফেলে পালিয়ে গেল, তার বিকল্প হিসাবে সরাসরি মধ্যপ্রাচ্যে কাতারের মতো রাষ্ট্রীয় উৎপাদকের সাথে জি2জি চুক্তি করা উচিত ছিল। ঠিক তাই কিনা দর্শক? দেখেন, এখানে কিন্তু স্পষ্ট যে ও যখন চলে গেল, তখন আমরা যে দেশ থেকে আমরা আমদানি করি, সেই দেশের সাথে আমরা সরাসরি কিন্তু চুক্তি করতে পারতাম। কিন্তু ২৮শে জুলাই ২০২৬ তারিখে বর্তমান সরকার কি অনুমোদন করল? তারা মার্কিন বেসরকারি কোম্পানি গুনভর এর সাথে ১৩ বছরের ৭৮টি এলএনজি কার্গো কেনার চুক্তি অনুমোদন করেছে, যার দর হাঁকা হয়েছে ৭১৪.৯৫ মিলিয়ন টাকা। আমিনুল হক পলাশের তথ্য দিয়ে দেখিয়েছেন এই দর প্রচলিত আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে প্রায় ১৮০ বিলিয়ন টাকা বেশি, বা ১৮,০০০ কোটি টাকা বেশি। চিন্তা করেন, এখানে তারা ১৮,০০০ কোটি টাকা গচ্ছা দিচ্ছে তারেক সরকার আজকে। এই চুক্তিটা তারা এই ২৮শে জুলাই, মানে আজকে হলো ২ দিন আগে কিন্তু এই চুক্তিটা করে বাংলাদেশের আরো ১৮,০০০ কোটি টাকা গচ্ছা দিল না। এই টাকা কনফার্ম যে তারেক রহমান এবং ইউনূসের পকেটে যাবে। এদিকে এক্সিলারেট ধোঁকা দিল, অন্যদিকে আরেক মার্কিন কোম্পানির কাছ থেকে ১৮০ কোটি টাকা বেশি দামে গ্যাস কেনা হচ্ছে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন? গুনভর একটি বেসরকারি মার্কিন কোম্পানি হওয়া সত্ত্বেও এই চুক্তি ভুয়াভাবে জি2জি বা সরকার টু সরকার চুক্তি বলে চালানো হচ্ছে। গুনভর তো এলএনজি উৎপাদকই নয়, তারা মধ্যপ্রাচ্য থেকে এলএনজি কিনে বাংলাদেশকে দেবে। তবে বাংলাদেশ সরকার কেন মধ্যস্থতাকারী মার্কিন দালালের কমিশন দিতে সোজা মধ্যপ্রাচ্যের সাথে চুক্তি করছে না, সেই প্রশ্ন আপনাদের কাছে আমরা রেখে গেলাম। কার স্বার্থে ১৮০ কোটি টাকার বাড়তির বোঝা বাংলাদেশ জনগণের কাঁধে চাপানো হলো? বন্ধুরা, এত বড় জাতীয় বিপর্যয়ের পর বর্তমান সরকারের নীতি ও নির্ধারকরা কি করছে সেটা একটু বুঝুন। গত ২৮শে জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান সমস্ত দায় আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর চেষ্টা করলেন। তিনি দাবি করলেন আওয়ামী লীগ নাকি জ্বালানি খাতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু ডাটা ও ঐতিহাসিক তথ্য কি বলছে? আওয়ামী লীগ সরকার এলএনজি আমদানি চালু করেছিল, কাতার ও ওমানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছিল, দুটি এসএফআরআইইউ স্থাপন করেছিল এবং দুর্ঘটনা এড়াতে তৃতীয় টার্মিনালের কাজ শুরু করেছিল। আওয়ামী লীগ অবকাঠামো
আওয়ামী লীগ অবকাঠামো বানিয়ে দিয়ে গিয়েছিল, আর আপনারা এসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে সেই অবকাঠামো ধ্বংস করছেন, চুক্তি বাতিল করছেন, ব্যাকআপ সিস্টেম উপড়ে ফেলছেন। আমিনুল হক পলাশ তার বিশ্লেষণে শেষ করেছেন অত্যন্ত শক্ত একটা তথ্য দিয়ে। বাংলাদেশ আজ যা অনুভব করছে তা কেবল গ্যাসের ঘাটতি নয়, একটি অদূরদর্শী নতজানু নেতৃত্বের চরম মূল্য। জাতীয় স্বার্থ রক্ষার চেয়ে মার্কিন ও বিদেশি মধ্যস্থতাকারীদের সন্তুষ্ট করার যে নোংরা খেলা চলছে, আজ গ্যাস সংকট তার কেবল প্রথম পরিণতি। অবিলম্বে যদি এই আত্মঘাতী জ্বালানি নীতি পুনর্বিবেচনা না করা হয়, তবে শীঘ্রই বিদ্যুৎ, কৃষি এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা আজকে বিশ্লেষণ থেকে ডক্টর ইউনূসের পূর্বতন নীতি নির্ধারক এবং তারেক রহমানের বর্তমান সরকারের কাছে কড়া কয়েকটি প্রশ্ন রাখছি। এক, ১৮০ কোটি টাকা বেশি মূল্যের গুনভর কোম্পানির সাথে বিতর্কিত চুক্তির পেছনের আসল রহস্য কি? টাকার ভাগ কে পাচ্ছেন? অবশ্যই এই মুচলেকা সরকার বা এই মুচলেকা সরকার প্রধান তারেক রহমান, তার সাঙ্গপাঙ্গরা পাবে এবং ইউনূস তো পাবেই। রাজনৈতিক কারণে ২ নম্বর প্রশ্ন আমরা যেটা রাখতে চাই, রাজনৈতিক কারণে সামিটের ৩য় এসএফআরইউ বাতিল করে দেশকে জেনে শুনে কেন চরম ঝুঁকিতে ফেলা হলো? ৩ নম্বরে প্রশ্ন করতে চাই, তার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় উৎপাদককে এড়িয়ে মার্কিন দালালদের মাধ্যমে বেশি দামে এলএনজি কেনা হচ্ছে কার স্বার্থে? ৪, বন্ধ হয়ে যাওয়া ২৫০০ কারখানা এবং ৪ কোটি বেকারের দায়িত্ব সরকার আসলে কিভাবে নিবে? তার একটা স্পষ্ট বয়ান আমরা চাচ্ছি, স্পষ্ট দিক নির্দেশনা চাচ্ছি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা কোনো বিদেশি প্রভুদের পায়ে বিকিয়ে দেওয়া চলবে না। অবিলম্বে এই দেউলিয়া চুক্তি বাতিল করে স্বনির্ভর এবং টেকসই জ্বালানি নীতি গ্রহণ করতে হবে। দর্শক, আপনারা কি মনে করছেন এবং সেটা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই সত্য দেশের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আবারও বরাবরের মতো সেই একই বার্তা দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার থাকে এবং বয়স্ক মুরব্বীরা থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গিদের থেকে নিরাপদ রাখবেন এবং সাবধানে রাখবেন। কারণ যে ভয়ংকর আকারে মানুষের প্রতি নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ এবং বলাৎকার চলছে, তাতে সবাই সবার জায়গা থেকে নিজেদের সন্তান এবং পরিবারকে সাবধানে রাখতে হবে, নিরাপদে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।